স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। ভেতরে ভেতরে থাকলেও বাইরে রাজনৈতিক অস্থিরতা এখন কম, তাই সামাজিক অপরাধের খবর এখন সামনের সারিতে। এর অনেকেই মানসিক বৈকল্যের প্রতিফল বলে মন্তব্য করছেন অনেকে। এসব নিয়ে আজকের আলোচনা মনের শিক্ষা। কথা বলতে স্টুডিওতে আছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, আছেন ব্রেক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আইনুন নিশাদ এবং মনোবিজ্ঞানী ডক্টর মেহতাব খানম। স্বাগত আপনাদের। স্যার বলছিলেন যে আজকের বিষয়টি ডক্টর মেহতাব খানমকে দিয়ে শুরু করতে। ডক্টর মেহতাব খানম, আমরা আজ কয়দিন ধরে খবরের কাগজে যা কিছু পড়ছি, আসলে এক শিশু নির্যাতন থেকে শুরু করে নারী লাঞ্ছনা বা মানুষজন জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে চলে যাওয়া, তাদের না খেয়ে থাকা, মধ্যপথ থেকে তাদের ফিরিয়ে দেওয়া, সবকিছুই মনের শিক্ষার সাথে অনেকে রিলেট করতে চাইছেন। বলছেন যে আমাদের মানসিক স্তরে বড় কোনো পরিবর্তন ঘটে গেছে। আপনি এটাকে কিভাবে দেখছেন? আসলে আমি তো আমার জায়গা থেকে বলবো, একজন মনোবিজ্ঞানী হিসেবে আমি যেভাবে আমি দেখতে পাই সমাজের যে স্খলন বলি বা সমাজের পরিবর্তন বলি বা অবক্ষয় বলি, সবকিছুই আমি মনোজগৎটিকে আমার মতো করে দেখি। তবে এই যে স্খলনটা আমরা দেখতে পাচ্ছি বা এই যে মানুষের একটা অস্থিরতা বা দেশ ছেড়ে চলে যাওয়ার প্রবণতা, এই সব কিছুর পেছনে কিন্তু শুধু সাইকোলজি না, এর পেছনে কিন্তু সামাজিক অনেক কারণ আছে। অর্থনীতি এর মধ্যে এক বড় একটা কন্ট্রিবিউশন রেখেছে, আমি বলবো রাজনীতিও একটা বড় কন্ট্রিবিউশন রাখছে, এবং সেখানে সবগুলোর কিছু কিছু নেতিবাচক আমার মনে হয় কন্ট্রিবিউশনের ফলে আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি। এবং শিক্ষার যে ব্যাপারটা আমি বলবো যে আমরা যখন বড় হচ্ছিলাম তখন কিন্তু আমরা সকালবেলা উঠে একটা কবিতা আওড়াতাম, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এবং আমরা হাতের লেখা লিখতাম সদা সত্য কথা বলিবে এবং অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখন আমার মনে হয় যে এখনকার বাচ্চারা মানে সদা অসত্য কথা বলিবে এরকমই একটা শিক্ষা লাভ করছে কিনা সেটা আমি মাঝে মাঝে কোয়েশ্চেন করি, যে সত্যি কথা বলে তো আসলে খুব একটা ভালো কিছু হচ্ছে না, মানে মিথ্যে কথা বলেই মনে হয় আমরা ভালো থাকতে পারছি, এরকম একটা শিক্ষা হচ্ছে। এবং আমাদের অভিভাবকরা সেই শিক্ষাই দিচ্ছেন আসলে বাচ্চাদের। সেই শিক্ষাটা ঠিক আমি বলবো না ইন্টেনশনালি দিচ্ছেন, কারণ তারাও কিন্তু শিক্ষার বাণিজ্যিকীকরণের মধ্যে পড়ে গেছেন। তারাও কিন্তু 70 লক্ষ টাকা দিয়ে 50 লক্ষ টাকা দিয়ে স্কুলে ভর্তি করছেন। কাজে এই যে শুরু হলো বাণিজ্য, শিক্ষাটাকে বাণিজ্যে পরিণত করা হয়ে গেছে, এই জায়গার মধ্যে আমার মনে হয় অভিভাবকরাও খুব হিমশিম খাচ্ছেন। তারাও বুঝতে পারছেন না যে তারা যে দুর্নীতি করে টাকাটা স্কুলে দিচ্ছেন সেটা যে তারা কত বড় ভুল করছেন এবং বাচ্চাদের সামনে কি উদাহরণ তারা রাখছেন সেটা বোধহয় তারাও বুঝতে পারছেন না, আমার কাছে মনে হয়। অধ্যাপক আব্দুল মান্নান, এই বিষয়ে যদি আপনি মন্তব্য করতেন, যে আপা বলছিলেন আসলে এটা মানসিকতার সাথে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি অনেক কিছু জড়িত। আমি যদি এর সাথে যোগ করি বিচারহীনতার সংস্কৃতি, এর সাথে যদি যোগ করি যা খুশি তাই করার সংস্কৃতি, যা আপনি এই বিষয়ে আপনার ধন্যবাদ। আসলে আপা বা আমরা তিনজনই যখন আমরা যখন বেড়ে উঠছি, যখন বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, সেটার সাথে তুলনা করলে আজকের বাচ্চার দৈনন্দিন জীবনের মধ্যে আকাশ পাতাল বেশ কম। হ্যাঁ, আমরা যখন আমি সকালে উঠে নামাজ পড়া, আমার কাছে কোরআন শরীফ পড়া, তারপরে আমাদের স্কুল শুরু হতো সকাল 8টার সময়, স্কুলের বাস আসবে, বাস ধরা, এটা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে ছিল, এবং সূর্য ডোবার আগে বাড়িতে ফেরা একটা অলিখিত নিয়ম ছিল। তো কিন্তু আজকাল সেটাকে আমি তো এটা ইম্পোজ করতে পারবো না ছাত্রদের উপরে বা বাচ্চাদের উপরে, সেটা আমাদের পক্ষে প্রয়োগ করা সম্ভব না। কারণ আজকে দেখবেন যে আমাদের শিক্ষার ব্যাপ্তি অনেক বেড়েছে। হ্যাঁ, আমরা বলি যে প্রাইমারি শিক্ষা থেকে শুরু করে উপরের শিক্ষা পর্যন্ত প্রচুর লোকজন শিক্ষার যে সুযোগ সেটা পাচ্ছে, কিন্তু কী ধরনের শিক্ষা পাচ্ছে সেটাই আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। যে মানবিক শিক্ষা, একজন মানুষ হওয়ার শিক্ষা, যে আবার বললেন যে সকালে উঠে আমি মনে মনে বলি, এটা কিন্তু করা বাচ্চা জানে, আজকাল খুব বেশি বাচ্চা জানবে না। স্যার আমি একটু প্রশ্ন করতে পারি? তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো, স্যার আপনারা ভালো শিক্ষা পেয়েছেন কিন্তু আপনারা আমাদের দিলেন খারাপ শিক্ষা? না না, এটা আমি আর আপনি বললে হবে না, যদি স্যার মানে যুগের সাথে এটা আমার দেশে না, সারা বিশ্বে বাচ্চারা তো নিজে নিজে শিখবে না, আপনারাই শিখাচ্ছেন। সারা বিশ্বে কিন্তু শিক্ষাটা অনেক কি বলা যাবে, এটা কর্মকেন্দ্রিক, পেশাকেন্দ্রিক এবং আয় কেন্দ্রিক একটা শিক্ষার কমার্শিয়ালাইজেশন হয়েছে। এই অর্থে যে আমি শিক্ষাটা নিলে আমি পরবর্তী জীবনে কি ধরনের পেশায় আমি যেতে পারবো, সেই পেশাটা আমার জীবন ধারণের জন্য কতটুকু আমার জন্য যথাযথ হবে, সেটা চিন্তা করেই বাবা মা কিন্তু ওই ছাত্রটাকে বা ছাত্রীটাকে শিক্ষা দিচ্ছে। আমি অনেক সময় দেখি যে আমি যে বিল্ডিংয়ে থাকি বা যে এলাকায় থাকি, যে
সকাল 7টায় বাচ্চাকে নিয়ে মা স্কুলে যাচ্ছে এবং বাচ্চার মা বাচ্চাকে স্কুলে ঢুকিয়ে দিয়ে ফুটপাতে বসে আছে। হ্যাঁ, একজন দুজন না, ডজনে ডজনে মা বসে আছে, কেউ কেউ গাড়ির মধ্যে বসে আছে। তারপরে স্কুল যখন ছুটি হচ্ছে তাকে বাসায় নিয়ে আসছে, বাসায় নিয়ে আসার পরে তারপরে খেয়ে দিয়ে তারপরে প্রাইভেট টিউটরের কাছে ছুটছে, কেউ কেউ নাচের মাস্টারের কাছে ছুটছে, কেউ গানের মাস্টার। মানে একটা বাচ্চাকে আপনি অনেক কিছু করতে যাচ্ছেন। এখন তাকে আইনস্টাইনও বানাবেন, তাকে জয়নুল আবেদিনও বানাবেন, তাকে জসিমউদ্দিনও বানাবেন, আবার তাকে ইংরেজি জানা সাহেবও বানাবেন। এটা কিন্তু একটা অসুস্থ প্রতিযোগিতার লক্ষণ। সেই কারণে অস্থিরতাটা শুধুমাত্র বাংলাদেশে না, সারা বিশ্বে কিন্তু বেড়েছে। এই যে এই অস্থিরতা কিন্তু আস্তে আস্তে সেই বাচ্চার উপরে ট্রান্সমিটেড হয়, উপর থেকেও হয়। যেমন কদিন আগে আমি খুব অবাক হয়েছি, কদিন আগে না, কালকেই বোধ হয়, না পরশুদিন, কক্সবাজারে একজন বাবা তার নিজের 3 সন্তানকে মেরে ফেলেছে। এটা মানুষ কতটুকু নিষ্ঠুর হলে এই কাজটি করতে পারে সেটি তো আমাদের দেখতে হবে। আর কিছুদিন আগে আরেকটি ভয়াবহ ঘটনা আমি দেখেছি ঢাকায় সম্ভবত ইন্দিরা রোডে মা আর মেয়ে মিলে বাবাকে জবাই করে দিয়েছে। এই ধরনের ঘটনা কিন্তু কখনো আমি যখন বেড়ে উঠছি বা আমি যখন স্কুলে পড়ি বা কলেজে পড়ি, এমনকি বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি কিন্তু কখনো দেখি নাই। কিন্তু আজকাল সেগুলো দেখতে হচ্ছে, কারণ সমাজের মধ্যে নানা কারণে, যেটা আবার বলেছেন, যে অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং সেই অস্থিরতা যে খুব কালকে চলে যাবে এটা আমি মনে করি। প্রফেসর আইনুন নিশাত, আমরা আমাদের সমাজের জন্য, রাষ্ট্রের জন্য একদম ফিট একটি মানুষ করার জন্য অধ্যাপক মেহতাব খানম বললেন যে দুর্নীতির আশ্রয় পর্যন্ত বাবা মারা নিচ্ছেন, 50 লক্ষ 70 লক্ষ টাকা খরচ করছেন শিক্ষার পেছনে। স্যার বললেন প্রতিযোগিতায় আমরা সবাইকে সবকিছু বানাতে চাচ্ছি, চাপ সৃষ্টি করছি। আপনার মন্তব্য একটু শুনতে চাইবো। ধন্যবাদ। আপনি যে কথা দিয়ে শুরু করেছিলেন আলোচনা, আপা যেটার উত্তর দিলেন, আমি এখানে দুটো পৃথক সমস্যা দেখছি। একটা হচ্ছে যারা ভাঙা নৌকায় চড়ে ইন্দোনেশিয়া কিংবা মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছে, মূলত মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছে, পথে থাইল্যান্ড কিংবা ইন্দোনেশিয়াতে ঢুকবেন, তারা আটকা পড়বেন কিংবা যাবেন কোনোভাবে। এইটা এক ধরনের সমস্যা। আর সমাজে যে অস্থিরতা দেখছি, যেমন পহেলা বৈশাখে যেটা ঘটলো, কিংবা কদিন আগে মোহাম্মদপুরে একটা প্রাইমারি প্রিপারেটরি স্কুলে দেখলাম ছাত্রদের স্বাভাবিক যে ব্যবহার বিশ্ববিদ্যালয় অঙ্গনে, মাঝে মাঝে ভয়ই করে সেখানে ফ্রিলি যেতে, আমাদের চলাচল করতে। আমি দুটোকে একটু আলাদাভাবে দেখতে চাই। প্রথমটা যদি দেখি, আমি ওনাদের তুলনায় একটু সিনিয়র। আমরা যখন স্কুলে পড়েছি রচনায় লিখতাম যে দেশের শতকরা 80% জিডিপি আসে কৃষি থেকে, 80% 85% এই ধরনের সংখ্যা ছিল। লোক সংখ্যা কত ছিল তখন? 4 কোটি, 5 কোটি, 6 কোটি, আচ্ছা ধরলাম 6 কোটি। আমরা যখন ছাত্র, 6 কোটির অর্ধেক ধরলাম মহিলা, অর্ধেক ধরলাম পুরুষ, মোটা দাগের হিসাব করছি, তাহলে 3 কোটি। এই 3 কোটির 15 বছরের নিচে আর 50 বছর 60 বছরের উপরে ধরলাম অর্ধেক, তাহলে 1.5 কোটি। তাহলে এই 1.5 কোটি লোক কৃষি ব্যবস্থার সাথে জড়িত ছিল। তার 80% করলে, তার মানে ধরলাম যে 1.5 কোটি, 1 কোটি 10, 12, 1.5 কোটি এইটা। আজকে 16 কোটি, অর্ধেক মহিলা, তারাও কিন্তু এখন চাকরি করছেন, কাজ করছেন, একেবারে বেতনভুক্ত। অর্ধেক পুরুষ, 8 কোটি। অর্ধেকের 50% যদি বাদ দেই, 15 কম আর 60-এর উপরে, তাহলে 7.5 কোটি। তার 0.8 এখন হচ্ছে 40%। তো তাহলে 3 কোটি 4 কোটি লোক যারা কৃষিতে, গ্রামে আর তাদের কাজ নেই, তাকে যদি কাজ খুঁজতে হয় এবং সেইভাবে যদি কাজ ক্রিয়েটেড না হয়, তাহলে অবভিয়াসলি সে কাজের খোঁজে যাবে এবং যে কাজ করতে যায় সেইগুলো তো হাই পেইড না। রাস্তা ঝাড়ু দিতে যায়, নর্দমা পরিষ্কার করতে যায়, কোথায় কোথায় যে যায় আপনি চিন্তা করতে পারবেন না। তো এইটা হচ্ছে তার এমপ্লয়াবিলিটির অভাব। পৃথিবীর একেবারে সবচেয়ে উন্নত দেশ বলে যারা দাবি করে, ইউএসএ, সেখানেও দেখবেন প্রেসিডেন্টের জনপ্রিয়তা ওঠানামা করে, জব কি পরিমাণ ক্রিয়েটেড হচ্ছে। উন্নত দেশ ইংল্যান্ড কিংবা ফ্রান্সে রিটায়ার করতে দিতে চাচ্ছে না, যেটা 60 বছর ছিল 65-তে নিয়ে গেছে, 65 থেকে 68-তে নিয়ে গেছে। কারণ মানে এজিং পপুলেশনটাকে এনগেজ রাখা। তো তাহলে এইটা হচ্ছে একটা সমস্যা। আর দ্বিতীয় সমস্যা, যেটা স্যারের সাথে আমি কথার সুর মিলিয়ে বলছি, যে পরিবারের যে একটা শিক্ষা ছিল, পরিবারের যে সিস্টেম যেটা ছিল, সেটা ওই অর্থনৈতিক কারণে ভেঙে পড়েছে। আমাদের সময়ে একটা ছেলে পড়াশোনায় খুব ভালো আর তার বড় ভাই বখাটে ছেলে বাইরে দুষ্টামি করে,
বাবাও তাকে বাড়িতে ঢুকতে দিত না। আমি বাইরে থেকে কিছু জিনিস নিয়ে আসলাম, ধরেন এক টুকরি ফল নিয়ে আসলাম, এখনকার বাবা মা জিজ্ঞাসা করে না কোত্থেকে আনলে, তুমি কি দোকান থেকে তুলে নিয়ে এসছো না কোত্থেকে। আর আমাদের সময় ছেলেকে ঢুকতে হতো না। কাজে এই যে সমাজের কতগুলো মূল্যবোধ ছিল, স্যার যে কথাটা বললেন, আমার বাসায় ছিল সন্ধ্যার সময় মগরিবের আজানের আগে ঢুকতে হবে। আজিমপুর কলোনিতে থাকতাম, স্কুলে পড়ি যখন, ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, এসএসসি পরীক্ষা কিংবা এইচএসসি পরীক্ষা, পড়াশোনার তো চাপ নেই, রেজাল্টের জন্য অপেক্ষা করছি। ও খেলার মাঠ থেকে এসে সন্ধ্যার সময় রিপোর্ট করে তার 10 মিনিট পরে আম্মাকে বলতে হতো যে অমুক জায়গায় যাচ্ছি, হয় মাঠে যাচ্ছি না হলে অমুক বন্ধুর বাসায় যাচ্ছি। কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি, এগুলো কিন্তু খোঁজ খবর রাখতে পারতেন তারা। এখন বিভিন্ন কারণে এগুলো এখন নষ্ট হয়ে গেছে। আর এই যে একটা অহেতুক প্রতিযোগিতা, ক্লাসে ফার্স্ট হতে হবে, ক্লাসে অমুক গ্রেড পেতে হবে। আমি ভাবলাম যে যখন আমাদের সময় ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনের ব্যাপার ছিল, রেজাল্ট ভালো করলে তাদের খবরের কাগজে ছবি উঠতো, প্রথম 25-30 জন আর 40 জন 30 জন। তো সেটা উঠে গিয়ে যখন জিপিএস সিস্টেম হলো, তখন একটা ছাত্র তার নিজের সাথে কম্পিট করবে। আপনাদের মতো টিভি চ্যানেলে তখন আমরা আর্গু করেছি দিস ইজ দ্য রাইট ওয়ান। আমি গতবার বি পেয়েছি, এবার বি প্লাস পেতে চাই। আমি বি প্লাস পেয়েছি, এবার এ মাইনাস পেতে চাই। ওই ছেলেও সে এ মাইনাস পেতে পারে, সকলেই এ মাইনাস পেতে পারে, আমার কোনো আপত্তি নাই। যখন আমরা এসএসসি পরীক্ষাতে অনেকগুলো গোল্ডেন 5 পাওয়ার পরে টেলিভিশনে যখন আলোচনায় দেখি, তখন কিন্তু আমি খুব দুঃখিত হই। পাবে না কেন? সে যদি পরীক্ষার রেজাল্টটা করে থাকতে পারে, কিন্তু পরীক্ষার পদ্ধতিতে গোলমাল থাকতে পারে, ইভ্যালুয়েশন পদ্ধতিতে গোলমাল থাকতে পারে, কিন্তু ছাত্রের তো কোনো দোষ নেই। তো আমি যেটা দুটোকে আলাদাভাবে দেখছি, যে সমাজে যে অস্থিরতা, তার সাথে বোধ হয় আরেকটু যোগ করতে পারি, সেটা হচ্ছে অপরাধ করলে তো কিছু হয় না, মানে বিচারহীনতা। এবং যত বেশি আমরা সমাজ থেকে প্রতিবাদ করি না, মানে ভয় পাই, সোজা কথা। সেই দায়টা তো আমাদেরও আছে। আমি একটু আপার কাছে আবার যাব, যে পারিবারিক এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কথা যেটি বললেন, রাষ্ট্র বা সমাজ তো আসলে একটি বিমূর্ত বিষয়। আপনি কাকে দায়ী করতে পারেন? ধরেন অভিভাবক, শিক্ষক, সমাজ নিয়ন্ত্রক, রাষ্ট্রচিন্তক, কাদেরকে আসলে দায়ী করা যায়? যারা মূর্ত, যারা আমার সামনে আছেন, যারা, তাদের কাকে দায়ী করা যায়? না, দায়ী আসলে আমি পরিবারগুলোকে দায়ী করব না, যদিও পরিবারেই আমাদের প্রথম ভিত্তিটা স্থাপন হয়, কিন্তু আমি তো পরিবারগুলো নিয়ে কাজ করি, আমি দেখি যে তারা আসলে ইগনোরেন্ট, দে জাস্ট ডোন্ট নো। বিকজ এই যে আমাদের এত বেশি চেঞ্জ এসেছে, প্রজন্ম তফাৎটা কিন্তু, পার্থক্যটা কিন্তু ভীষণভাবে হয়েছে এখন। সো যেটা হচ্ছে, বাবা মা কিন্তু বুঝতে পারছেন না যে তাদের বাচ্চাদেরকে তারা কতটুকু স্ট্রাকচার দেবেন, কতটুকু নার্চার দেবেন। আমরা যেটা বলি সাইকোলজিস্টরা, যে স্ট্রাকচার আর নার্চারের মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে। বাচ্চাকে আমরা ডিসিপ্লিন দেবো, ডিসিপ্লিনটা পজিটিভ ডিসিপ্লিন এখন দিতে হবে, এখন নেগেটিভ ডিসিপ্লিন বাচ্চারা নিতে পারে না, বিকজ তারা খুব এক্সপোজড এখন, তারা সারা পৃথিবীর খবর রাখে, তারা জানে আমেরিকাতে 911 এর বাচ্চারা ফোন করে দিতে পারে। সো দে নো এভরিথিং। সো পেরেন্টসরা কিন্তু পিছিয়ে আছেন সেই জায়গা থেকে। সো বাচ্চাদের হাতে মেশিন চলে যাচ্ছে খুব তাড়াতাড়ি, খুব ছোট বাচ্চারাও এখন আইপ্যাড নিয়ে খেলছে। আমার চেম্বারে এসেছে 4 বছরের বাচ্চার হাতে আইপ্যাড, শেড দরে কিনে দিয়ে দিচ্ছেন। তারা কিন্তু জানেন না যে এই আইপ্যাডটা এতটুকু বাচ্চার হাতে দেওয়া যাবে কিনা। আমি মনে করি দে আর সিম্পলি ইগনোরেন্ট। সো এটা একটা বড় ব্যাপার, যে হচ্ছে যে বাচ্চাদের হাতে মেশিন চলে যাচ্ছে, তারা কিন্তু প্রকৃতির সাথে, মানুষের সাথে সম্পর্ক করতে শিখছে না, খুব তাড়াতাড়ি তারা ওটার মধ্যে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। অ্যাডিকশন টু দি মেশিনস, এটা ভীষণভাবে হচ্ছে, কিন্তু সেটা একটা বড় ইম্প্যাক্ট পড়ছে। একটু আগে আপনি বলছিলেন যে আমাদেরকে খারাপ শিক্ষা দিয়েছেন, আসলে আমাদের সময় তো এই ডিস্ট্রাকশন গুলো ছিল না। সো আমরা কিন্তু সেভড হয়েছি এইভাবে, প্যারেন্টসদের কাজ অনেক কম ছিল। এখন প্যারেন্টসরা কিন্তু বুঝতেই পারছেন না কি করে বাচ্চাদেরকে গাইড করবেন। প্রতিনিয়ত আমি কিন্তু এই ধরনের ফ্যামিলিগুলোকে নিয়ে বসছি, যারা টিনেজ বাচ্চাদেরকে নিয়ে ভীষণ প্রবলেমে আছেন, কারণ একদম কথা শুনছে না। তারা ছোটবেলাতে অতিরিক্ত নার্চার করেছেন, যা চেয়েছে তাই দিয়েছেন, যত টাকার মোবাইল কিনতে চাক সেটা হাতে ধরিয়ে দিয়েছেন, এখন তারা সামলাতে পারছেন না, এখন বলছেন ওয়ে টু স্টপ। আমি তখন বলছি যে আপনি তো যখন দিয়েছিলেন তখন তো আমাকে জিজ্ঞেস করেননি, এখন কেন এসে জিজ্ঞেস করছেন? এনিওয়ে, তো যেটা হয় যে ফ্যামিলিগুলো যেটা লাইফ স্কিলস বাচ্চাদেরকে শেখানো উচিত, এখনকার যুগে চলতে গেলে লাইফ স্কিল একদম মাস্ট। প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং, হাউ টু রেগুলেট ইমোশন, হাউ টু টেক ডিসিশনস, হাউ টু প্রেজেন্ট সামবডি, ওয়ান সেলফ এস্টিম, সেলফ কনফিডেন্স, এগুলো কিন্তু কারিকুলামে কিছু অ্যাড হয়েছে। আমি কারিকুলামের সাথে ছিলাম, কিন্তু হয় কি, কারিকুলামে আমরা অনেক কিছু অ্যাড করি উইদাউট ট্রেনিং দ্য টিচার্স। আমরা টিচারদেরকে ট্রেন না করলে, এই যে ক্লাস 6 এর বইতে এখন সেক্স এডুকেশনেরও কিছু ব্যাপার, রিপ্রোডাক্টিভ হেলথের কিছু ব্যাপার অ্যাড হয়েছে, কিন্তু টিচাররা ওই বিষয়গুলো পড়াতে চান না। তারা মনে করেন যে তারা খুব সংকোচ বোধ
করছেন তারা বলেন বাড়ি থেকে পড়ে এসো। অভিভাবকরাও ভীষণ বিরক্ত যে এইসব জিনিস এত ছোট বাচ্চাদেরকে কেন পড়ানো হচ্ছে, অথচ তারা কিন্তু আরো ছোট বয়স থেকে এসব জিনিসের প্রতি অ্যাডিক্টেডও হচ্ছে, এক্সপোজড হচ্ছে, প্যারেন্টসরা সে খবর রাখেন না। So আমি প্যারেন্টসদেরকে পুরোপুরি দায়ী করব না, কারণ পরিবেশটা একেবারে হাতের নাগালের বাইরে চলে গেছে। আমি এখানে রাষ্ট্র যদিও একটা বিমূর্ত জিনিস হতে পারে, কিন্তু আমি মনে করি যে গভর্নমেন্ট সবসময় প্রবৃদ্ধির কথা বলছে, আমরা ভীষণভাবে ইকোনমিক্যালি খুব ডেভেলপ করে গেছি, আমরা খুব ঠিক আছে, ওটাও আমরা নিশ্চয়ই স্বীকার করি যে ইটস এ গুড থিং, কিন্তু কথা হচ্ছে একটা সোশ্যাল রিফর্ম যে করতে হবে, সামাজিক একটা উন্নয়নের, যে মানুষের মনের জগতে কি হচ্ছে, আসলে কি শিক্ষা পেয়ে বাচ্চারা শিক্ষিত হচ্ছে, সত্যিকারের শিক্ষা কি ওরা পাচ্ছে, ওরা কি মূল্যবোধগুলো ধারণ করছে, লালন করছে, চর্চা করছে, এই জায়গাতে আমার মনে হয় অবশ্যই গভর্নমেন্টের একটা বিরাট পদক্ষেপ নিতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা আরো কালো দিন সামনে দেখব। আপা আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরে আসবো অধ্যাপক আব্দুল মান্নান আপনার কাছে স্যারের কথা থেকে আসি। ডক্টর আইনুন নিশা যেটি বলছিলেন যে ভয়ের সংস্কৃতি, আপনি দেখবেন 2.5 মাসের ব্যবধানে শুধুমাত্র লেখালেখির কারণে 3 জনকে চাপাতি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। আবার আমরা দেখছি ভিন্ন রাজনৈতিক মতাদর্শ অবলম্বনের কারণে কারো জেল হয়ে যাচ্ছে। কাদেরের ঘটনাটি 3 বছর আগের, যদিও এখন আবার সামনে এসেছে, যাকে পুলিশ প্রায় পঙ্গু করে ফেলেছিল। তো ভয়ের সংস্কৃতি থেকে আসলে বের হওয়ার উপায় কি? আমি তো জানি যে আমি যেটাই করি সেটাই আসলে এক ধরনের রক্তচক্ষুর সামনে। আপনি এটা কিভাবে দেখছেন? আমরা এটা বিরতি নিয়ে ফিরছি, আপনাদের কাছেও একই জিনিস জানতে চাইবো। ফিরলাম আজকের বাংলাদেশে। প্রফেসর আইনুন নিশাত ভয়ের সংস্কৃতির কথা বলছিলেন। প্রফেসর আব্দুল মান্নান, আমি আপনাকে জানতে চাইবো যে ভয়ের সংস্কৃতি থেকে বাইর হয়ে আসার কোনো উপায় কি আছে? বিশেষ করে কয়েকদিনের ঘটনা যদি আমরা মনে রাখি, চাপাতি দিয়ে খুন করা, 2.5 মাসের ব্যবধানে 3 জনকে ভিন্ন মত অবলম্বন করার জন্য করা, পুলিশের বাড়াবাড়ি, পুলিশের নিপীড়ন, আমরা দেখেছি একজন ছাত্রীকে কিভাবে পুলিশ প্রহার করছে, যেহেতু সে দাবি করছিল যে 1লা বৈশাখের ওইটা বিচার করা। আসলে ভয়ের সংস্কৃতি এটা একেবারে নিচের লেভেল থেকে, পরিবার থেকে শুরু করে উচ্চ লেভেল পর্যন্ত গিয়েছে এখন। এই যে চাপাতি দিয়ে 3 জন বোধহয়, মানে সর্বমোট 5 জন এই যাবৎ খুন হয়েছে, 3 মাসের ব্যবধানে 3 জন খুন হয়েছে। এখন কেউ যদি যে কারণে তাদেরকে খুন করা হয়েছে বলে বলা হচ্ছে বা যারা স্বীকার করছে, তারা কিন্তু অনেকেই জানে না যে কি কারণটা কি ছিল। যেমন সম্ভবত এই তেজগাঁও এলাকায় ওয়াসিকুর রহমান যে খুন করেছে, যাকে ধরেছে, তার কাছে জানতে যাওয়া হয়েছে উনি কি করছে, বলে আমরা জানি না। তো মারছো কেন? বলে যে বড় ভাই বলছে। ওরা জানে না, কিন্তু বড় ভাই বলছে ও ধর্মের বিরুদ্ধে কথা বলছে, ব্লগ লিখছে, সেই জন্য ওকে মারতে হবে। কিন্তু সে জানে না যে ও কি বলেছে বা কি লিখেছে। এখন কথা হচ্ছে, বাংলাদেশে যে আইন কানুন আছে তার মধ্যে একটি আইন আছে, কোনো ধর্মানুভূতিতে আঘাত দিলে সেটি শাস্তিযোগ্য অপরাধ, সে তার জন্য একটা আইন আছে। কিন্তু সে আইনটা বলবৎ করার দায়িত্ব আমাকে দেয় নাই কেউ। এটা সরকারের বা প্রশাসনের বা রাষ্ট্রের একটা নিজস্ব প্রক্রিয়া আছে, যে কেউ যদি আইন ভঙ্গ করে, কারো অনুভূতিতে আঘাত দেয়, কিভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এখন যদি আপনি যদি একটা কথা বলেন, আমার যদি পছন্দ না হয়, ধর্ম বাদই দিলাম, অন্য কিছু দিয়ে আপনি যদি বলেন যে পৃথিবী স্থির, সূর্য চারিদিকে ঘুরে, বা পৃথিবী চ্যাপ্টা, এবং আমার এটা পছন্দ হলো না, আমি আপনাকে কোপালাম, এটা তো হতে পারে না। হ্যাঁ, এটাকে যুক্তি দিয়ে খণ্ডন করতে হবে, অথবা আপনি যদি এমন কিছু হয় যে আইন ওটাকে কভার করে আইনের আশ্রয় নিতে পারেন। সুতরাং এই যে ভয়ের সংস্কৃতি, আজকে দেখেছেন যে পত্রিকায় কাদের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, তাকে যে পুলিশ নির্যাতন করেছিল এবং সে অনেকটা পঙ্গু হয়ে গিয়েছে। এতদিন পর অন্তত এটি সুখের বিষয় যে সেই পুলিশ অফিসারের শাস্তি হয়েছে, সাজা হয়েছেন। ইউজুয়ালি কিন্তু আমরা পুলিশ অফিসারদের বা যারা আইন প্রয়োগকারী সংস্থা আছে, তাদের বাড়াবাড়ির কারণে যদি কারো কোনো ক্ষতি হয়, শাস্তি হতে দেখি না। এটা আমরা অবশ্য সম্প্রতি র্যাবের 7 জন, না র্যাবের 7 জন, তারপরে এই যে এই পুলিশের যে ওসি, সম্ভবত তার র্যাঙ্ক, তার যে শাস্তি হলো, এটি কিন্তু একটা ভালো লক্ষণ। কিন্তু এখানে থামলে হবে না। এখানে শুধু যে একজন পুলিশ এই কাজটি করছে বা 7 জন র্যাব করছে তা না, এখানে অনেকে আইন ভাঙছে, এবং আইন ভাঙার প্রবণতাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা ট্রাফিক আইন থেকে শুরু করে যে রাষ্ট্রের অন্যান্য আইন, সেটা ভেঙে আমরা পার পেয়ে যাই, এবং পার পেয়ে যাওয়ার কারণে অন্যরা উৎসাহিত হয়। এই প্রফেসর আইনুন নিশা যেটা বলেছেন, বা উনি যেটা আপা যেটা বললেন, যে বাচ্চাকে দামি স্কুলে পড়ানোর জন্য যে
1 লাখ 1.5 লাখ টাকা ফি দিতে হয়। বাবা এমন চাকরি করে তার পক্ষে 1 লাখ 1.5 লাখ টাকা মাসে আয় করা সম্ভব না বৈধ উপায়ে, অর্থাৎ সে অবৈধ উপায়ে আইটি করে ওই বাচ্চাকে ওই স্কুলে পাঠাচ্ছে। বাচ্চা কিন্তু একটা সময় কিন্তু এটা উপলব্ধি করবে, আমার বাবা তো বেশি হলে 50,000 টাকা 60,000 টাকা চাকরি করে, কিভাবে আমাকে 1.5 লাখ টাকার স্কুলে বা 1 লাখ টাকার স্কুলে পড়াবে, আমি বিশ্ববিদ্যালয়ে একটা মজার ঘটনা বলি। একটা বাচ্চা তার বাবাকে বলেছে যে তুমি কি চা বাগানে চাকরি করো, তুমি দুটো গাড়ি কিনতে পারো না? হ্যাঁ। আমার বন্ধুর বাবা তো গভর্নমেন্টে চাকরি করে, তুমি গভর্নমেন্টে চাকরি নিচ্ছ না কেন? তাহলে তো তুমি দুটো গাড়ি কিনতে পারতে। এটা খুবই তাই না? স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। এই যে সরকার অনেকবার চেষ্টা করেছে যে বাচ্চারা স্কুলে আসার সময় বাস দিয়েছে, বাসে চড়বে না, বাচ্চারা বাসে চড়বে না, গাড়িতে আসতে হবে। কারণ এই বয়সে যে বাচ্চাটার বয়স হার্ডলি 9-10 হয়েছে, ক্লাস 5-6-এ পড়ে, তার ওই গাড়ি যে একটা স্ট্যাটাস সিম্বল, এটা তার মাথার মধ্যে ঢুকে গিয়েছে এই বয়সে। কিন্তু তার মানে তার অর্থ হচ্ছে সে যখন কর্মজীবনে প্রবেশ করবে তার প্রথম টার্গেটই হবে আমাকে একটা গাড়ি কিনতে হবে, আমাকে একটা দামি মোবাইল ফোন সেট কিনতে হবে। আমি এখনো বুঝতে পারি না স্কুলের বাচ্চাদের কেন এই অ্যাপল আইপ্যাড, আমি সব বুঝিও না যে মোবাইল ফোন কিনে দিতে হবে, এবং বাচ্চা চাইলেই তাকে আপনার ওই ফাস্ট ফুড দোকানে গিয়ে ওই কি বলে যে ফাস্ট ফুড খাওয়াতে হবে কারণ নিয়মিত ভাবে। কারণ শিশুরা মানে আমাদের অভিভাবকরা আক্ষরিক করতে নিয়েছে শিশুদের জন্য হ্যাঁ বলুন। এখন আমি অনেক সময় দেখি যে মানে সকালবেলা যখন খুবই বাচ্চা আক্ষরিক। স্কুলে যায় টিফিন কিনে দেয় কিন্তু ওই পাড়ার দোকান থেকে। ইটস নট হেলদি, Right. এটা হেলদি কোনো ফুড না, তাকে সেটা কিনে দিচ্ছে। আমার মনে হয় যে আপনার বিষয়গুলি অনেক পরিষ্কার। আমি আবার প্রফেসর আইনুল সাথে আপনার কাছে আসতে চাই যে আমাদের একেবারে প্রাথমিক বিদ্যালয় থেকে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত কোনো শিক্ষার্থী লাঞ্ছিত বা নিগ্রহের কোনো ঘটনা ঘটলে প্রশাসনের কর্মকর্তা বা শিক্ষকরা প্রথম যেটি চান সেটা হচ্ছে ঘটনা আড়াল করার, এবং সেই ঘটনা আড়াল যাতে সংবাদকর্মীরা না জানতে পারেন, যাতে অভিভাবকরা না জানতে পারেন। এই আড়াল করার মানসিকতার কারণ কি? আপনার নিশ্চয়ই মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটনাটি ঘটার পরও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তারা বলেছেন মানে ঘটনাটিকে ছোট করে বলেছেন। মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলেও এরকমই হয়েছে, এবং এটি তো এই প্রথম নয়। আসলে বিশ্ববিদ্যালয়গুলি বা প্রাথমিক বিদ্যালয়গুলি, মাধ্যমিক বিদ্যালয়গুলি আড়াল করতেই চেষ্টা করে। আবারও ধন্যবাদ। আমি যেরকম খুব সিম্পল ভাবে ভাঙা নৌকায় উঠে মালয়েশিয়া কেন যায় তার একটা বিশ্লেষণ করেছিলাম, হয়তো এটাই একমাত্র কারণ না, কিন্তু আমি মনে করেছি যে এটা বোধহয় অন্যতম প্রধান কারণ। একইভাবে আবার সাথে একটু কথাটা একটু ঘুরিয়ে বলি, উনি যে সমস্ত উদাহরণগুলো দিয়েছেন এগুলো সব আরবান সেটিং এর উদাহরণ। রুরাল সেটিং থেকে যারা আসে, আমি যে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় শিক্ষকতা করেছি, বুয়েট, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এর কিন্তু অধিকাংশ ছাত্র আসে রুরাল সেটিং থেকে। হয় এসএসসি পাশ করে তারপরে ঢাকায় মুভ করেছে কোনো ভালো কলেজে কিংবা কোনো কলেজে। এখানে এটা কিন্তু আরবান, ঢাকা বিশ্ববিদ্যালয় তাই, এটা কিন্তু মিক্সড আরবান রুরাল যে কোয়ালিফাই হচ্ছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো বলতে পারেন যে অর্থশালী, বিত্তশালী, কিংবা যেভাবেই হোক তাদের পয়সা আছে। তো আমরা বুয়েটে অনেক সময় ঠাট্টা করে বলতাম যে ফার্স্ট ইয়ারের ছেলেগুলোকে যদি একটু টাইট না রাখা যায়, কারণ তারা মফস্বল কলেজে প্রিন্সিপালকে পিটিয়ে এসছে এবং তাতে তারা হিরো হয়েছে সমাজের চোখে, পিতামাতার চোখে, কিংবা স্কুল কমিটির সাথে। এখন আপনি যে কথাটা বললেন ধানমন্ডি মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের ঘটনাটা, আমি তামিম সাহেবকে দেখলাম টেলিভিশনে। বাট একটা মফস্বল স্কুলে যদি কোনো ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করে, হেডমাস্টার সাহেব প্রথমেই খোঁজ নেবেন যে ছেলেটা কার ছেলে। সে যদি কোনো প্রভাবশালী লোকের, রাজনৈতিক নেতা হতে পারে, ব্যবসায়ী হতে পারে, কিংবা সাথে সাথে উল্টো শিক্ষকের দোষ হয়ে যাবে। অর্থাৎ আমি ওখানে যেমন কর্মক্ষেত্রে মানে কাজ নেই এটাকে যেমন দায়ী করেছিলাম, এখানে আমি দায়ী করব। আপা যে কথাটা বলেছেন ঘুরে ফিরে, সেটা হচ্ছে পরিবেশকে আমি পরিবেশ বলবো না, পরিবারের শিক্ষা। বাট মূল জিনিসটা হচ্ছে এথিক্স। এথিক্সের ভ্যালুটা নেই। অনেক বিশ্ববিদ্যালয়ে এখন পড়ানো হচ্ছে এথিক্স। আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়েছি, আমি এইচএসসি পড়েছি যখন, তখন থেকে মানবিক বিদ্যার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। আমি এখন যে বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত, আমরা বলতে চেষ্টা করি যে এখানে লিবারেল আর্টস আর হিউম্যানিটিজ সাবজেক্টের কিছু প্রাধান্য থাকা উচিত, এবং এথিক্স যখন সেকেন্ড টার্মের মধ্যে কমপ্লিট করতে হবে তাকে, এরপরে উঠতে দেওয়া হবে না তাকে। এবং এথিক্সটা যতদূর সম্ভব তাদেরকে দিয়ে প্র্যাকটিক্যালি বুঝাতে চেষ্টা করা হয় এই এথিক্যাল ভ্যালুটা কি। তো এইটার একটা এলিমেন্ট হচ্ছে পরিবারের কাছে যে শিক্ষা। এই যে আপা যেটা শুরু করেছিলেন যে সকালে উঠে আমি মনে মনে বলি, অথবা সেই যে প্রাথমিক শিক্ষায় ছিল সদা সত্য কথা বলিবে, এগুলো, এই ভ্যালুগুলো নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার পিছনে অনেক কারণ হতে পারে। এক হতে পারে যে দ্রুত অর্থনৈতিক
প্রগতি হচ্ছে, উন্নতি হচ্ছে, আমরা চাই, কিন্তু তার সাথে যেন এই এথিক্যাল ভ্যালুটা ধরে রাখার চেষ্টা হয়। অপরাধ করলে কোনো শাস্তি হয় না। আপনি পৃথিবীর উন্নত দেশগুলোতেও সেখানে অপরাধ আছে, সেখানে দুর্নীতির মাধ্যমে কে বা কারা টাকা অর্জন করতে চেষ্টা, কিন্তু ধরা পড়লে রক্ষা নাই। আর আমাদের এখানে ধরা পড়লে কিছুই হয় না। তার সাথে যেটা যোগ হচ্ছে কিছু ইন্ধন যোগানোর জন্য, সেটা হচ্ছে টেলিভিশনের সিরিয়াল, টেলিভিশনের যে সমস্ত কাহিনী আমরা দেখি। আমেরিকা কিংবা ইংল্যান্ডের পরিবারগুলো কিন্তু আমরা টেলিভিশনে যে সিনেমাতে দেখি সেই সিনেমা না। আমাদের দেশের সিনেমা দেখে বিদেশিরাও ঘাবড়ে যেতে পারে। নায়ক একা 25 জনের সাথে যুদ্ধ করে, এক ঘুষি দিলে সে, মানে আমি তো এক ঘুষি সামলাতে পারবো না, তারা 25টা ঘুষি নির্বিঘ্নে হজম করে ফেলে। ভায়োলেন্সের চূড়ান্ত, গুলি করছে কন্টিনিউয়াসলি। কাজী পুরো সমাজে যে বিবর্তন ঘটেছে, পরিবর্তনগুলো ঘটছে, কাঙ্ক্ষিত দিকে যাচ্ছে না। তো সেই জিনিসটাকে ফেরত আনার জন্য এটা এখন সরকার বলেন, সমাজ বলেন, রাজনৈতিক দিক বলেন, যেখান থেকেই বলেন, এবং আমাদের সমাজটা কিন্তু পুরো দেশের সমাজটাকে দেখতে হবে। আরবান সোসাইটি, আরবানাইজড এলাকা আর রুরাল এলাকা ওই ভাগ করে দেখতে হবে। কিন্তু আপা, আমরা একটা বিরতি নিয়ে যখন আপনার কাছে ফিরবো, স্যারের কথা থেকে আবার ফিরতে চাই। নীতি ও নৈতিকতার কথা যেটি আপনি বলছেন, সেটি গ্রামীণ সমাজ এবং নাগরিক সমাজের জন্য আলাদা করে কোনো পর্যবেক্ষণ আপনার আছে কিনা এই মুহূর্তের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, বা নীতি ও নৈতিকতা আমাদের জীবনে এখন কতটা আছে, আমরা কতটা শিখছি পরিবার, সমাজ, রাষ্ট্র সবার কাছ থেকে, সেটি আপনার কাছ থেকে শুনতে চাই। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরলাম। আজকে বাংলাদেশের অধ্যাপক মেহতাব খানম, নীতি নৈতিকতা, গ্রাম সমাজ, নাগরিক সমাজ, আপনি কি পর্যবেক্ষণ করছেন? আসলে নীতি নৈতিকতার ব্যাপারে আমি বলবো যে এটা ঠিক ক্লাসরুম লার্নিং এ হয় না। এটাকে আসলে চর্চার মধ্যে দিয়ে বাচ্চাদের রোল মডেল হিসাবে আমাদের বাচ্চাদের সামনে উদাহরণ রাখতে হবে। আমি যেমন আমার মা বাবাকে দেখবো রোল মডেল হিসেবে, যে তারা নৈতিকতা বিরোধী কাজ করছেন না, তারা বাড়িতে খুব অনেস্ট বিহেভিয়ার করছেন সবার সাথে। আমি তো বলবো বাড়িগুলোতেও গণতন্ত্র নেই। আমরা যে রাষ্ট্রের গণতন্ত্র নিয়ে আজকাল এত কথা বলছি, আমি কিন্তু বাড়িগুলোতে কোনো গণতন্ত্র দেখি না। ছোটবেলাতে হয় খুব বেশি প্রশ্রয় দিচ্ছেন, না হয় খুব বেশি চাপিয়ে দিচ্ছেন, তারা কোনো ব্যালেন্স করতে পারছেন না। সেই কারণে আসলে গণতন্ত্রের চর্চা নেই বলেই একটা বড় আমরা ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছি। আরেকটা জিনিস, গ্রামীণ যে ব্যাপারটা, মানে যদিও আমি শহরেই আসলে বাস করেছি, ছোটবেলা থেকে গ্রামে খুব আমার থাকার সুযোগ হয়নি, কিন্তু আমার সুযোগ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময়। আমি কিন্তু সবসময় স্টুডেন্টদের সাথে কথা বলি, বিকজ আমার যেহেতু আমি কাউন্সেলিং এ আমি সবসময় ইন্টারেস্টেড ছিলাম, আমি ওদের পার্সোনাল লাইফ নিয়ে অনেক কথা শুনেছি। এবং আমার খুব দুঃখ লেগেছে যখন আমি দেখেছি যে যেই ছেলেটি একেবারে কাচুমাচু হয়ে ইউনিভার্সিটিতে ঢুকেছে, তার গায়ের শার্টটা নোংরা, সে হয়তো একই শার্ট বারবার করে ধুয়ে পড়ে আসে, এবং সে হলের কাকড়ালা ভাত খাচ্ছে, পাতলা ডাল খাচ্ছে, সেই ছেলেটা যখন একদিন এসে বলছে, ম্যাডাম আমাকে হলের সবাই চেনে কারণ আমার পকেটে অস্ত্র থাকে। এই যে আমরা স্টুডেন্টদেরকে ব্যবহার করছি দিনের পর দিন, এরা কিন্তু একেবারে গ্রামের সমাজ থেকে, একেবারে খুব সাদামাটা জীবন থেকে এরা এসেছে। কিন্তু আমরা শিক্ষকরা, আমরা কিন্তু সে ব্যাপারে সোচ্চার হইনি কখনো। আমার কিন্তু একবার মনে হয়েছিল আমি একা শহীদ মিনারে গিয়ে আমি প্ল্যাকার্ড নিয়ে বসে থাকবো যে ছাত্রদেরকে যেন কখনো রাজনীতিতে ব্যবহার করা না হয়। এই যে ব্যবহার শুরু হয়েছে, যেটা স্যার বললেন যে একদম কলেজে পিটিয়ে তারপরে এসেছে বিশ্ববিদ্যালয়ে পড়তে, তারা কিন্তু এই চর্চা অনেক আগে থেকে করতে শুরু করে দেয় অনেকে। কিন্তু আমি অনেক নিরীহ স্টুডেন্টদেরকে দেখেছি যাদেরকে একেবারে অস্ত্র হাতে তুলে দেওয়া হয়েছে, যাদেরকে রাজনীতির অঙ্গনে একেবারে সম্পৃক্ত করার জন্য রীতিমতো ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। মানে হল থেকে ছেলেদেরকে শীতের রাতে 100টা ছেলেকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, কেন তারা মিছিলে যায়নি। এগুলো তো আমরা শিক্ষক হিসেবে দেখছি, এবং শিক্ষক হিসেবে সেগুলি করছি। আমরা শিক্ষক হিসেবে অনেক সময় সেগুলি করার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখছি, যে মানে আমরা বাচ্চাদের সামনে কোন নৈতিকতা আমরা রাখছি? আমরা যে বলছি যে নৈতিকতা হারিয়ে গেছে সমাজ থেকে, আমরা কি নিজেরা নীতিভ্রষ্ট হচ্ছি না? আমরা কি বলছি এটা নিয়ে আমরা কি জোর গলায় কিছু বলছি? আমি কিন্তু পুরো ব্যর্থতার দায় নিতে চাচ্ছি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রধান আছেন আমাদের সঙ্গে। আমি বলতে চাই যে অনেকগুলি বিশ্ববিদ্যালয়ে এখন, স্যার আপনি জানেন, আমি বলি যে ভিসি গ্রুপ আছে ছাত্রদের মধ্যে, আছে যে এবং ভাইস চ্যান্সেলর গ্রুপ, যেটি আপা বলছিলেন যে তার পকেটে অস্ত্র গুজে দেওয়া হচ্ছে। আমি অত সরাসরি না বললেও আমি বলতে চাই যে কিছু না কিছু গুজে দেওয়া হচ্ছে। সেই ভিসি গ্রুপ বা এই সম্পর্কে স্যার আপনার অভিজ্ঞতা থেকে এই যে ভিসি গ্রুপ, এটা পাবলিক ইউনিভার্সিটিতে, এটা আমি ঢালাওভাবে বলবো না, কোন কোন বিশ্ববিদ্যালয় আছে এবং ওই ছাত্রদেরকে ব্যবহার করা হয়। আমি তো প্রায় 42 বছর ধরে শিক্ষকতা করছি,
তার মধ্যে এটা মানে বেশিরভাগ সময় হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে, সম্প্রতি কয়েক বছর ধরে প্রাইভেট ইউনিভার্সিটিতে করেছি। তো আমি দেখেছি যে আমাকে ভিসি হতে হবে, ভিসি এমনি হওয়া যাবে না। তো ওই কিছু ছাত্রকে ব্যবহার করে সিটিং ভিসির বিরুদ্ধে একটা আন্দোলন কিভাবে গড়ে তোলা যায়। আর এখন আপনি শুনলে আশ্চর্য হবেন, অনশন করার জন্য ভাড়ায় লোক পাওয়া যায়। হ্যাঁ, কেন অনশন করছেন? যে ভাই ওই ভিসিকে সরাইতে হবে, তো ভিসিকে সরালে কি হবে, তাহলে আমি ভিসি হতে পারবো। তো এখন যাকে আপনি অনশন করার জন্য ভাড়া করছেন তার সাথে কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই, তার একটা অন্য কোনো পরিচয় আছে, রাজনৈতিক পরিচয় আছে, সেটাকে সে ব্যবহার করে। এবং যে ভিসি হতে চায়, ওই যে ভিসি গ্রুপ বললেন না, এক গ্রুপ তাকে ব্যবহার করছে যে আপনি অনশন করবেন এবং আপনি বলবেন যে অমুক ভিসিকে অপসারণ করে অমুককে বসাতে হবে। তো এই এরকম সেখানে কিছু ছাত্রকে তারা ব্যবহার করে, এবং ব্যবহার করার পরে তারপরে কি, প্রশ্নটা হচ্ছে তারপরে কি হবে। আপনি ওইকে ভাড়া করে আপনি অনশন করালেন, যেই ছাত্রটিকে আপনি ব্যবহার করছেন সেই ছাত্রটি আপনি যখন যদি ঘটনাচক্রে আপনি ভিসি হয়ে যান, তাহলে সে আপনার কাছ থেকে ওই অবৈধ সুযোগ সুবিধা চাইবেই। সে কন্ট্রাক্টরই চাইবে, সে চাঁদাবাজি করতে চাইবে, সে চাকরি বাণিজ্য করতে চাইবে, ছাত্র ভর্তি করতে চাইবে। এবং আপনি অবাক হবেন শুনে যে মানে অনেক সময় ভিসিদের, আমি অনেক প্রায় সব ভিসিকেই চিনি কম বেশি, যে আমার অনেক ছাত্র এখন ভিসি, ওরা বলে যে স্যার এখানে কাজ করতে পারি না। কেন? যে অমুক ছাত্রনেতা ওর থেকে টাকা নেয় যে ঠিক আছে তোমাকে আমি চাকরি দেবো, তারপর আমার এসে ঘাড়ে এসে চাপে বসে পড়ে যে স্যার আমাদের 5টা চাকরি দিতে হবে, আরেকজন বলে যে 2জনকে চাকরি দিতে হবে। আর এই বিশ্ববিদ্যালয়ের চাকরি দেওয়ার তো একটা নিয়ম আছে, একটা বাজেট আছে, পদ আছে, আমি ইচ্ছা করলে তো চাকরি দিতে পারি, হ্যাঁ, এবং ঠিকাদারি দিতে হবে। যে আমি একদিন আমার একটা বিশ্ববিদ্যালয়ের ছেলে মানে আমাকে বলছে যে তাকে বালি সাপ্লাইয়ের কন্ট্রাক্টটা দিচ্ছে না। তুমি কি ছাত্র না বালি সাপ্লায়ার? হ্যাঁ, তুমি একটা ঠিক করো, তুমি ছাত্র থাকবা না বালি সাপ্লাই দিবা। এবং এই কাজটি কিন্তু এটা গত 15-20 বছর ধরে হচ্ছে। আমরা যখন ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে 60-এর দশকে, জীবনে শুনি নাই যে ছাত্ররা চাঁদাবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে, বালি সাপ্লাই দেওয়ার জন্য অস্থিরতা সৃষ্টি করতেছে, অথবা ভিসি একটা গ্রুপ সৃষ্টি করে যে তাকে ব্যবহার করছে সে কিভাবে ভিসি হচ্ছে। আবারও এই কথা আসছে স্যার, আপনারা যখন ভিসি হইতে শুরু করলেন তখন এটি শুরু হলো কিনা? এটা গত 10-15 বছর ধরে স্যার সময়টা আমরা একটা বিরতি নিচ্ছি। স্যার প্রফেসর আইনুন নিশাত, আপনার কাছে জানতে চাইবো যে মানে বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ, মানে আমরা একটা দুটি আলাদা স্রোত প্রবলভাবে দেখতে পাই। একটি অংশ মারাত্মকভাবে মাদক এবং অন্যরকম জীবন, আরেকটি দল আবার বিভিন্ন রকম উগ্রপন্থার দিকে ঝুঁকছে। গত কয়েক বছরের অভিজ্ঞতা আমরা দেখছি জঙ্গিবাদ এবং মাদক এরকম পাশাপাশি সমান্তরাল শিক্ষার্থীর মধ্যে ছড়িয়ে পড়ছে। এর থেকে দূর করার জন্য কোনো চিন্তা স্যার আপনার আছে কিনা একজন শিক্ষাবিদ হিসেবে? আমি প্রফেসর মেহতাব খানমের কাছেও এই বিষয়টি জানতে চাইবো যে এর থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর আইনুন নিশাত, আপনি বিরতির আগে যে গল্পটি বলছিলেন, আমি মনে হয় যে সেটি আমাদের দর্শকদেরকেও বলা যেতে পারে, যে আমরা বলছিলাম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দুটি ভিন্নমুখী স্রোত এখন খুব প্রবলভাবে, দুটি নেতিবাচক স্রোত। একটি হচ্ছে মাদক এবং বিভিন্ন রকম জটিল জীবনযাত্রার প্রতিভা, আরেকটি উগ্রপন্থা বা জঙ্গিবাদের দিকে যেগুলি যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনার পর্যবেক্ষণ? আমি আমাকে যে 2 মিনিট দেবেন, দুটো কথা বলতে চাই। প্রথমটা হচ্ছে এটার বিষয়ে, এটা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির নিজস্ব ট্রেডমার্ক না, এটা পাবলিক ইউনিভার্সিটিতেও আছে। আমি বুয়েটে যখন শিক্ষক ছিলাম, একটি হলের প্রভোস্ট ছিলাম, আমি কিছুদিন পরে 2-3 মাসের মধ্যে যখন বুঝলাম যে এখানে কিছু ছেলের আড্ডা আছে, আমি প্রথম যে কাজটি করতাম, গাড়ির থেকে নেমেই টয়লেটের দিকে হাঁটতাম এবং আমার পিছনে যে দারোয়ানগুলো আসতো তাদের বলতো সার্চ করো, চেক করো। কিছু ব্লেড পাওয়া যেত, সিরিঞ্জ পাওয়া যেত। 6 মাস পরে আর পাওয়া যেত না, কারণ তারা জানে যে এখানে এই আখড়াটা ভেঙে দেওয়া হচ্ছে। ব্র্যাক ইউনিভার্সিটিতে আমার যখন ছিলাম, বিশ্ববিদ্যালয়ের গুণগান গাওয়ার জন্য আমি এখানে আসিনি, কিন্তু ব্র্যাকের মতো এখন বেশ অনেক কটা প্রাইভেট ইউনিভার্সিটিতে কাউন্সিলার্স আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে। কারণ আমার এখান থেকে চাকরি ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছে সে, মেহতাব খানমের অধীনে হয়তো ট্রেন্ড 8-9 আছে। তারা বিভিন্ন জায়গাতে তাদের রুম, এবং যে কোনো ছাত্র এবং শিক্ষক তাদের কাছে যেতে পারে স্ট্রেস রিলিভ করার জন্য। বহু কারণ হতে পারে, আর্থিক অসুবিধা হতে পারে, প্রেম থেকে হতে পারে, পাশের আরেকজনের প্ররোচনায় হতে পারে। অর্থাৎ এটাতে অভিভাবকদের
দৃষ্টি দিতে হবে। আমি এই বিরতির মাঝে আপনাকে যে গল্প বলছিলাম যে এক গার্জিয়ানের সাথে আমার কথা কাটাকাটি হয়েছে, যে গার্জিয়ান মনে করছেন মাঝে মাঝে একটু ড্রাগ নেওয়া তো স্মার্টনেসের লক্ষণ। তিনি একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, আর বলছি না। আমি যে কথাটাতে ফেরত আসতে চাই, যেটা নিয়ে একটু আগে কথা হচ্ছিল, যে ইউনিভার্সিটিগুলোতে ছাত্র রাজনীতি, তার সাথে সন্ত্রাস এবং কিছু শিক্ষকের যে যোগাযোগ, এটার সমাধান একটা হতে পারে। ইউকেতে যদি আমরা দেখি, কদিন আগে ইলেকশন হয়ে গেল, ইলেকশনে যাচ্ছে মানুষ, ভোট দিচ্ছে, ভোট কাউন্ট হলো, রেজাল্ট ডিক্লেয়ার্ড হয়ে গেল। আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, কিংবা আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটির যে ছাত্র সংসদ আছে, তার যিনি প্রেসিডেন্ট বলে, ওরা ভিপি না, প্রেসিডেন্ট বলে একেবারে, এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি, গ্লাসগো ইউনিভার্সিটির যারা প্রেসিডেন্ট হয়, তারা ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেবে এইটা মনে রেখেই তারা করে। কিন্তু যে বছর সে প্রেসিডেন্ট হয়, সে বছর সে স্যাবাটিক্যাল লিভে থাকে, সে পড়তে পারে না, কারণ তার রাজনীতি করতে এত সময় যাবে যে তার পক্ষে পড়াশোনা সম্ভব না। আমি গ্লাসগোর স্ট্রাথক্লাইড ইউনিভার্সিটিতে পড়েছি, তার ছাত্র সংসদ ভবনটা ছিল সবচেয়ে বড়, এবং সেখানে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, এবং প্রেসিডেন্ট ওয়াজ এ ভেরি স্ট্রং পারসন। আমাদের এখানে এই ছাত্র রাজনীতিতে এখন যে কালচারটা আছে, এটাকে রাজনীতিবিদরাই বদলাতে পারবেন। ইলেকশনটাতে যদি মস্তানদের জোরে যদি ইলেকশন জিততে যতদিন হবে, যে পার্টি হোক, ততদিন এটার প্রভাব থাকবে। এবং যখন নির্বাচনটা একেবারে নিরপেক্ষভাবে, স্বচ্ছভাবে হবে, তখন ওই মস্তানদের প্রয়োজন পড়বে না। রাইট স্যার। এটা কিন্তু ভারতের ইলেকশনে দেখেছি, সব রাজ্যে কিন্তু না, কিছু কিছু রাজ্যে কিন্তু মস্তানদের প্রভাব অপরিসীম। আমরা সেটা থেকে মুক্তি পেতে চাই। প্রফেসর মেহতাব খানম, একদিকে উগ্রপন্থা, জঙ্গিবাদ, আবার অন্যদিকে মাদক এবং একটি বিচিত্র ধরনের জীবন, আপনি কিভাবে দেখছেন? সরকারি বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ে এটি আছে, আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কথা বলছিলাম বেশি করে, তো সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতেও আমরা না, এটা দেখি। সেটা আছে, কিন্তু তার মাঝখানেও একটা গ্রুপ আছে। কিন্তু আমাদের এত আশাহত হওয়ার কিছু নেই, কারণ আমি তো যেহেতু স্টুডেন্টদের এখনো সাথে বেশিরভাগ আমার ভালোই ছাত্র ডাইরেক্ট একটা কানেকশন হয়, এবং এখন আমরা যাদেরকে ট্রেনিং দিচ্ছি তাদের তো একেবারেই তাদের পার্সোনাল লাইফ স্টোরি আমাদেরকে বলে। তারা কিন্তু বেশিরভাগ গ্রাম থেকে আসা, এবং এখনো কিন্তু ওদের মধ্যে মূল্যবোধ আছে, এখনো তাদের মধ্যে শেখার আগ্রহ আছে, তারা কিন্তু কিছু করতে চায়, কিছু নিজেকে প্রমাণ করতে চায়। এটা খুবই আমার ভালো লাগে। সো এই কিন্তু আর দুটো এক্সট্রিম গ্রুপে যারা বিলং করছে, তাদের নিয়ে অবশ্যই ভাবনার বিষয় আছে, কারণ অনেকে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে, অনেক সময় আমরা তো জানি না ওদের ওখানে কি শেখানো হচ্ছে। স্কুল কলেজেও কিন্তু অনেক ধরনের মানে হয় না, গোঁড়ামি, অনেক ধরনের উগ্রবাদী, এ ধরনের ব্যাপারগুলো তারা শিখে আসে, পরিবারেও কিছু চর্চা হয়। আর আরেকটি যে গ্রুপ, যারা স্যার বলছিলেন যে ব্র্যাক ইউনিভার্সিটিতে যারা পড়ছে, তারা কাউন্সিলরের কাছে যাচ্ছে, আমি জাস্ট একটা উদাহরণ ছোট্ট করে দিই, যে ওখানে একটি মেয়ে কাউন্সিলিং করছিল, সে একটি কেস পেলো, একটি ছেলে এবং একটি মেয়ে বাথরুমে দুজনকে একসঙ্গে পাওয়া গেছে, এবং যখন তাদেরকে বের করা হলো, তখন ছেলেটি বিশ্ববিদ্যালয়ের ছেলে, কিন্তু মেয়েটি অন্য একটি বিশ্ববিদ্যালয় থেকে এসেছে। এবং যেটা করা হলো, ছেলেটিকে কাউন্সিলিং এর আওতায় নেওয়া হলো, এবং ছেলেটিকে আমাদের কাউন্সিলর কাউন্সিলিং দিচ্ছেন। তখন কাউন্সিলর কিন্তু কর্তৃপক্ষকে বা অ্যাডমিনিস্ট্রেশনের কাউকে বলেছেন যে আমি যতদিন ওকে কাউন্সিলিং করব, ততদিন যেন ওর বাড়িতে খবরটা দেয়া না হয়, বিকজ বাড়িতে আবার কি ঘটনা ঘটবে, কাউন্সিলিং চলছে এখন। কিন্তু খবরটা চলে গিয়েছিল বাড়িতে, এবং ছেলেটি এরপর থেকে আর বিশ্ববিদ্যালয়ে আসছে না। ঘটনাটা যেটা জানা গেল, যে ছেলেটির বাড়িতে যখন খবরটা গেল, ছেলের বাবা মাকে এসে এত পিটিয়েছেন যে মা অসুস্থ হয়ে গেছে, মা একেবারে বিছানার শয্যা নিয়েছেন, এবং ছেলে যখন বাড়িতে গিয়ে শুনেছে যে তার কারণে মা মার খেয়েছেন, ছেলে ঘরের দরজা বন্ধ করে বাসা থেকে আর বেরোচ্ছে না। তো এই যে আমরা পরিবারেরও কিছু কালচার আমাদের চিন্তা করতে হবে, যদিও তারা একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, কিন্তু পারিবারিক চর্চায়ও আমার মনে হয় অনেক বেশি ঝামেলা রয়েছে। এই যে আমাদের ভায়োলেন্স এত বেশি আছে, যে মেয়েদের প্রতি অশ্রদ্ধা আছে, এই জায়গাগুলো কিন্তু পরিবারেও অনেক পরিবর্তন আনতে হবে। সেখানে কি করে আমরা করব জানি না, বাট সোশ্যাল রিফর্ম ভীষণ দরকার। প্রফেসর আব্দুল মান্নান, আপনার কাছে একদম শেষ কথা শুনবো, আমার নতুন কোনো প্রশ্ন নেই। আমার এটা হচ্ছে যে আমি আপনার সাথে 100% একমত, যে যারা এইসব অপকর্মগুলো করে বা এর সাথে জড়িত, তাদের সংখ্যা কিন্তু 100%-এর মধ্যে হার্ডলি 5 ভাগ হবে, এবং বাকি 90-95% ছেলে মেয়ে কিন্তু লেখাপড়া করতে চায়। নানা কারণে হয়তো সবসময় সেটা হয়ে ওঠে না, অর্থনৈতিক কারণে হয়ে ওঠে না, পারিপার্শ্বিক কারণে হয়ে ওঠে না, কিন্তু 95% ছেলেমেয়েরা এই লেখাপড়া করতেই আসে, এবং তারা চেষ্টা করে। এবং কাউন্সিলিং এটা বাড়িতে যেমন দরকার, বাড়িতে বাবা মা সেই কাউন্সিলিংটা করতে পারে,
বিশ্ববিদ্যালয় ডক্টর আইনুন নিশাত বলেছেন ব্র্যাক, আমি যে বিশ্ববিদ্যালয় থেকে গেলাম ইউল্যাব, সেখানে কাউন্সেলিং সেন্টার আছে, এখন অনেক ইউনিভার্সিটিতে আছে, অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে, পাবলিক ইউনিভার্সিটিতে আছে, কিন্তু এই কাউন্সেলিং এর দরকার অনেকটা কমে যাবে যদি পরিবারটা যদি ঠিক থাকে। মানে এটাই হচ্ছে সবচেয়ে প্রথম ইউনিটটা যদি ঠিক থাকে। প্রফেসর আব্দুল মান্নান, প্রফেসর আইনুন নিশাত, প্রফেসর মেহতাব খান, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।